স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। এবারে বিপিএল এ ভিন দেশি নয়, দেশি তারকাদের দিকেই বেশি তাকিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা, যা বাংলাদেশের ক্রিকেট বিজয়ে এর নতুন মাত্রা নিয়ে এসেছে। এসব নিয়ে আজকে আলোচনা, খেলা ফাইনাল। কথা বলতে স্টুডিওতে আছেন এই মুহূর্তে ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেল, আছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং বিপিএল ম্যাচ রেফারি সেলিম শাহেদ, এবং সিলেট সুপারস্টার্সের খেলোয়াড় কাজী নুরুল হাসান কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে চিটাগাং ভাইকিংসের খেলোয়াড় ইয়াসির আলী চৌধুরী। ইয়াসির আলী চৌধুরী, স্বাগত আপনাকেও। মোশাররফ হোসেন রুবেল, এবারের বিপিএল কতটা উপভোগ্য ছিল? আপনাকে এই প্রশ্ন করার আগে আমরা একটু খেলা দেখে নেব। খেলার কি অবস্থা এই মুহূর্তে? খেলা শেষ দিকে, আপনি বলছিলেন যে খেলা একটু ক্লোজ হয়ে আসছে। আমাদের কি খেলা দেখার কোনো সুযোগ আছে? খেলা আমাদের প্রোডিউসার আমাদেরকে খেলা দেখতে দিবে বলে মনে হচ্ছে না। যাই হোক, 18 বলে 29 রান দরকার, সেটি আমরা দেখতে পাচ্ছি। মোশাররফ, আপনার কাছে কতটা উপভোগ্য ছিল এবার বিপিএল? অবশ্যই বলবো খুবই ভালো এক্সপিরিয়েন্স। অনেক ভালো খেলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু টাইট গেম হয়েছে, প্রথম দিকে দেখেছি এক রানে এরকম ডিসাইডিং ম্যাচ হয়েছে। আমরাও আনফরচুনেট একটা 135 চেস করতে পারিনি, আদারওয়াইজ ওই ম্যাচটা জিততে পারলে ডিফারেন্ট কিছু হতে পারতো। এছাড়া সবকিছুই ভালো ছিল, এনজয় করেছি। আপনি খেলাটা এনজয় করেছেন। সেলিম শাহেদ, এবার আপনি ম্যাচ রেফারি ছিলেন। আমি বলবো না যে খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেও। সবকিছু মিলিয়ে বিপিএল আপনি কেমন দেখেছেন? আপনি তো ঠিক খেলা থেকে একটু দূর থেকে খেলাটা দেখেছেন, সেজন্য আসলে ওভারঅল সবকিছুই ভালো ছিল বলতে হয় অ্যাপারেন্টলি। কারণ আপনি যদি দেখেন যে প্লেয়াররা সবাই স্পিরিট অফ দ্য গেম ফলো করেই খেলেছে, আম্পায়ারও তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, এবং যে যে সেক্টরে আছেন সবাই সবার সেক্টর অনুযায়ী কাজ করার চেষ্টা করেছেন। এবং এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন যে স্কেজুয়াল টাইম অনুযায়ী কিন্তু ম্যাচও শুরু হয়েছে এবং ম্যাচ শেষও হয়েছে বলা যায়, এবং আজকের ফাইনাল পর্যন্ত কিন্তু খেলা মোটামুটি সুষ্ঠুভাবেই চলছে। তাই বলা যায় যে ওভারঅল সিচুয়েশন ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। ইয়াসির আলী চৌধুরী আছেন আমাদের সঙ্গে। ইয়াসির আলী চৌধুরীর কাছে জানতে চাইবো যে ইয়াসির, এত বড় টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে দেশি বিদেশি নানা ধরনের খেলোয়াড় খেলছেন, আমাদের জাতীয় দলের তারকারা তো আছেনই, বিদেশের নানা ধরনের খেলোয়াড় খেলছেন, একজন তরুণ ক্রিকেটার হিসেবে আপনার কাছে বিপিএল কতটা উপভোগ্য, স্মরণীয়, মনে রাখার মতো ছিল? যদিও চট্টগ্রাম খুব ভালো করেনি, ভাইকিংসকে একটু আগেই বিদায় নিতে হয়েছে। আসলে জিনিসটা হচ্ছে যে খুবই ভালো লাগতো যদি আমরা আরো ভালো খেলতে পারতাম, কিন্তু আসলে আমার কাছে জিনিসটা ছিল খুবই স্মরণীয়। কারণ প্রথমবার এসে এরকম প্ল্যাটফর্মে খেলা খুবই খুবই ভাগ্যবান মনে হচ্ছিল। এত বড় প্লেয়ারদের সামনে খেলা, এরকম কভারেজের সামনে খেলা, খুবই ভাগ্যবান মনে হচ্ছিল নিজেকে। আপনাকে খুবই ভাগ্যবান মনে হচ্ছিল। যাই হোক, 10টি খেলায় চিটাগাং ভাইকিংস অংশ নিয়েছে। কাকে খেলা সবচেয়ে কঠিন মনে হয়েছে আপনার কাছে, ইয়াসির? আমি আপনার দুটি খেলা দেখেছি, আপনাকে আমার অসামান্য প্রতিভাবান মনে হয়েছে। আপনি শুরুটি করছেন, একটিতে আপনি আসলে অনেকখানি গিয়েছেন, কিন্তু আসলে শেষটি করার ক্ষেত্রে কাকে কঠিন মনে হচ্ছিল, ইয়াসির? আসলে সুনীল নারিনকে খেলতে অনেক কষ্ট হচ্ছিল প্রথম দিকে। ওর বল আউট হয়েছে। আমি বলবো সুনীল নারায়ণ আর মেন্ডিসকে একটু খেলতে কষ্ট হচ্ছিল, এই দুজনকে একটু খেলতে খুবই কষ্ট হচ্ছিল প্রথম দিকে। ইয়াসির, আপনি আমাদের সঙ্গে থাকেন। সেলিম শাহেদ, এইবার আপনার চোখ, আমি জানি যে আপনি অনেকদিন ধরে ক্রিকেটে, চোখটা আপনার খুব ভালো। আমরা সবাই আবু হায়দার রনির কথা বলছি বটে, আপনার আর কাকে মনে হয়েছে যে এবার বিপিএল এ আমরা খুঁজে পেলাম নতুন করে, কে ফিরে এলো খুব সজোরে? দেখুন, পারফরমেন্স অনুযায়ী যদি যান, কিংবা ম্যাচ অ্যাপ্লিকেশন অনুযায়ী যদি যান, আমার পাশে যে ছেলেটা বসে আছে মোশাররফ হোসেন, ও কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। হ্যাঁ, তো আপনি যদি, আমাদের মনে হয় যে শুধু এজ শুড নট বি দি অনলি কনসিডারেশন, এটার সাথে পারফরমেন্স শুড বি দ্য কনসিডারেশন। এজ একটা কনসিডারেশন, বাট আপনি যখন প্রফেশনাল লেভেলে খেলবেন, প্রফেশনাল ক্রিকেট খেলবেন, তখন কিন্তু আপনার পারফরমেন্স ম্যাটার্স। আপনি একটা ইয়াং ছেলে রান করলেই যে খুব প্রমিজিং হয়ে গেল, আর একটা সিনিয়র ছেলে যদি পারফর্ম করে সে প্রমিজিং না, সেটা ভাবাটা ঠিক হবে না। না, এটা ঠিক যে আপনি বলেছেন যে আবু হায়দার রনির কথা আমরা বলছি, যে সেই ইয়াং আমাদের মোশাররফ হোসেন রুবেলও আসলে অসাধারণ বল করেছেন। আমি যে কটি ম্যাচ দেখেছি ঢাকা ডায়নামাইটসের, আমার মনে হয় যে উনি যখনই এসেছেন কোনো না কোনো ভাবে কোনো চেঞ্জ নিয়ে আসতে পেরেছেন। মোশাররফ, আপনার কাছে কি মনে হয়, এনাফ জাতীয় দলে কামব্যাক করার মতো? বলতে গেলে কি, আমি যেরকম স্ট্যান্ডার্ড বর্তমানে যে আমার অবস্থা, স্কিল বা এরকম,
আমি কনফিডেন্ট যে আমি যদি সুযোগ পাই আমি ভালো করব। তো কিছু কিছু জায়গায় হয়তো বা এক্সিকিউট করতে পারিনি, আরো বেটার করা পসিবল ছিল। তারপরেও আমি হ্যাপি যে যেরকম পারফরমেন্স হয়েছে, কারণ টি-20 আমি যেটা মনে করি অল অ্যাবাউট টেকিং উইকেটস। আপনারা যদি উইকেট না নিতে পারেন, ব্রেক থ্রু না দিতে পারেন, ম্যাচটা ধরা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি ওটা ট্রাই করেছি সবসময়, তো অনেক জায়গায় সাকসেসফুল হয়েছি। আপনি অনেকগুলি জায়গায় সাকসেস রয়েছেন। ইয়াসিরের কাছে জানতে চাইবো যে ঢাকার উইকেট আর চিটাগংয়ের উইকেটে বড় তফাৎ কি ছিল? ইয়াসির আছেন আমাদের সঙ্গে। ইয়াসির, ঢাকার উইকেট আর চট্টগ্রামের উইকেটের মধ্যে আপনি বড় কি তফাৎ ঢাকার দেখেছেন? উইকেট- জি জি বল। ঢাকার উইকেটে প্রথম যে ম্যাচগুলো খেলা হয়েছিল, ওই ম্যাচগুলোতে দেখলাম উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা চাইলে রান করতে পারতো এবং বলাররা চাইলেও ভালো বোলিং করতে পারতো এবং আমরা দেখেছি কয়েকটা বিগ স্কোরিং ম্যাচও হয়েছে। তারপর কিন্তু চিটাগাং আসার পর দেখলাম যে উইকেটটা একটু বলারদেরকে হেল্প করছিল এবং ব্যাটসম্যানদের একটু খেলতে কষ্ট হচ্ছিল এবং কিছু লো স্কোরিং ম্যাচ হচ্ছিল। আমার মনে হয় যে ইয়াসির, ঢাকার আপনাকে উইকেটটা ধন্যবাদ। চিটাগাংয়ের উইকেট সেলিম ভাই, আপনার কাছে কি মনে হয় যে ঢাকার উইকেট আর চিটাগং উইকেটে বড় কোনো তফাৎ ছিল কিনা? এইবার কিন্তু আমার ঢাকার উইকেটই 2-3 রকম মনে হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কয়েকটা ম্যাচে 100 এমনকি 60-এর নিচে দুটি ম্যাচে দুটি দল এবং ব্যাটিং সাইজে আমি খারাপ দল বলবো না, তারা 59 আর 58 রানে অল আউট হয়ে গিয়েছে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে ঢাকাতে তো একটা উইকেট না, অনেকগুলি স্ট্রাইক। এখানে ধরেন 6টা বা 8টা উইকেট আছে। right. তো এতগুলো উইকেটের ভিতরে কিছু কিছু উইকেট গুলো দেখা গেছে যে বল ড্রপ খেয়ে আসতেছে বা মানে বল থেমে আসতেছে। তো যেখানে বল থেমে আসে সেখানে স্ট্রোক খেলা খুব ডিফিকাল্ট। তো এই ধরনের কিছু সিচুয়েশন হওয়ার কারণে আমার মনে হয় যে রানের এই ফ্লাকচুয়েশনটা আমরা দেখেছি। আর আজকে যদি খেলা যদি দেখেন আপনি, আজকে কিন্তু উইকেটটা কিন্তু সলিড ফ্ল্যাসিড ট্র্যাক। আপনি টাইমিং করতেছে ব্যাটসম্যানরা ভালো, মিডলিং ব্যাটে করছে, বল আসছে। বল ব্যাটে আসতেছে। ব্যাটে বল। এই ধরনের উইকেট হলে তখন ব্যাটসম্যানরা খেলে আনন্দ পায়, দর্শকরাও সুন্দর সুন্দর শট দেখতে পারে এবং বোলারদের জন্য যদি টাফ হয়ে যায়, বাট স্টিল ইটস এ ব্যাটসম্যানস গেম। তারপরেও আপনার যে কোয়ালিটি বোলার সে কিন্তু তারপর দিয়েও কন্ট্রোল করতে পারে। আমি বলার মোশাররফ রুবেলের কাছে আসতে চাই, উইকেট নিয়ে যদি আপনি কোনো কিছু বলেন এবারে। এখানে আরেকটা পয়েন্ট হলো যে আপনি যেটা দেখেছেন যে 58 59 অল আউট, ওর নট দ্যাট মাচ ব্যাড, এরকম এত খারাপ ছিল না। Right, right. এখানে আমার মনে হয় ব্যাটসম্যানরা উইকেটটা অ্যাসেস করতে ভুল করেছে এখানে, যে কিছু উইকেট ছিল 130 140 আর কিছু ছিল 170 180। তো যেটা যে 130 40 উইকেটে আপনি যদি প্রথম থেকে 180 টার্গেটে ব্যাটিং করেন সেই ক্ষেত্রে তো 60তে অল আউট হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা রুবেল বলেছে, যে শাহেদ ভাই আপনিও দেখেছেন যে বাংলাদেশ যে আসলে টি-20তে অনেক ভালো করার কথা, কিন্তু টি-20তেই সবচেয়ে পিছিয়ে থাকছে। আর একটি বড় কারণ কিন্তু অ্যাসেস করতে না পারা। এই সম্পর্কে আপনি কিছু 100%। মানে এখানে যেটা জিনিস আছে, ধরেন যে উইকেট আমি 130 140 করব, সেখানে যদি আমি প্রথম থেকে এক্সিকিউট করি, আমার টপ অর্ডার 1 2 3 4 5 6 কিন্তু আর্লি আউট হয়ে যাবে। আমার যদি টপ অর্ডার রান না করে, আমার লাস্টের ব্যাটসম্যান গিয়ে রান করে খুব বেশি কিছু করবে বলে আশা করাটা কখনোই সমীচীন না। আমি এই ব্যাপারে আপনার সাথে একমত। আমরা এখন একটু খেলার অবস্থাটা একটু দেখে নেই যে আমাদের শেষ 2 ওভারে 23 রান দরকার ছিল হচ্ছে কুমিল্লাকে জেতার জন্য। 6 উইকেট হাতে আছে নাসিফের। শেষ ওভারে প্রথম বলে আবার আরেকটি উইকেট পড়েছে, 5 উইকেট হাতে আছে। শাহেদ ভাই, আপনার কাছে কি মনে হয়? স্টিল এনিবডিজ গেম, বাট স্টিল এনিবডিজ গেম। 11 বলে 23 রান। রুবেল, আপনি কি বলবেন? এখন 60% বরিশালের দিকে যাচ্ছে আমার মনে হয়, 60% বরিশালের দিকে যাচ্ছে। কারণ আন্ডার প্রেসারে চেস করা। ইয়াসির, আপনার কি মনে হয় যে খেলা আমরা কার কাছে বেশি ঝুঁকে আছে? আমি এখানে যা দেখতে পাচ্ছি যে 11 বলে 23 রান দরকার কুমিল্লার। আমারও কেন জানি মনে হচ্ছে আসলে এখনো এনিবডিজ গেম। সেলিম স্যার যেভাবে বললেন, এখনো বরিশালের দিকে ঝুঁকে পড়েছে কিছুটা বলে মনে হয়, কারণ আরো একটি উইকেটের হয়তো পতন হয়েছে দ্রুতই। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে দেখছি আমাদের সঙ্গে কাজী নুরুল হাসানও যুক্ত হওয়ার কথা, আর আমরা খেলার সঙ্গে তো থাকছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। কাজী নুরুল হাসান আছেন আমাদের সঙ্গে, সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেছেন। তার পরিচয় হিসেবে অলরাউন্ডার এবং উইকেট রক্ষক বলা হয়েছে, কারণ তিনি একজন খুবই প্রমিসিং ক্রিকেট কিপার, যেটি সেলিম সাহেদ বলছিলেন মোশাররফ রুবেল। কাজী নুরুল হাসান, আপনাকে স্বাগত। এবার বিপিএল আপনার কাছে কতটা উপভোগ্য ছিল? এবার অনেক আগের বারের থেকে এবার আরো
টিম বলেন, টিম হিসেবে যেভাবে ছিলাম, আমরা প্রথম দিকে প্রথম 2টা ম্যাচ হেরে একটু ব্যাকফুটে চলে গেছিলাম, বাট টিম হিসেবে আমাদের টিম অনেক ভালো ছিল। আর ওভারঅল হচ্ছে বিপিএল অনেক সুন্দরভাবে শেষ হচ্ছে লাস্ট পর্যন্ত, ফাইনালটাও আজকে অনেক বেশি জমছে। তো বিপিএল খেলাগুলো সবগুলোই ইন্টারেস্টিং হয়েছে এবং জমতেছে ভালো খেলাগুলো। কাজে এক রানে হারতে কেমন লাগে আসলে? এটা আসলে বলা, সবগুলোই ইন্টারেস্টিং হয়েছে এবং জমতেছে ভালো খেলাগুলো। কাজে এক রানে হারতে কেমন লাগে আসলে? এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা দুইটা ম্যাচ এক রানে হারছি। ওই দুইটা যদি আমরা একটা যদি জিতে থাকতাম তাহলে হয়তো অন্যরকম হতো। মোটামুটি এক রানে হারাটাকে আপনারা পেটেন্ট করে নিয়েছিলেন আর কি। আপনাদের সাথে যারা এক রানে জিতেছেন সেই চিটাগাং দলের ইয়াসির আছেন আমাদের সঙ্গে, তার কাছে জানতে চাইবো যে এক রানে জেতাটা কেমন লাগে ইয়াসির? আপনারা মাঠে ছিলেন তখন, জিতাটা সবসময় মনে আছে যে কিন্তু দেখা যাচ্ছে জি বলেন। এক রানের জেতাটা সবসময় আসলে এটা মানে উত্তেজনাকর একটা মুহূর্ত, কারণ জিতা তো সবসময় ভালো, কিন্তু উত্তেজনাময় জিতাটা খুবই মানে মজার। কারণ ক্রিজে ছিলেন তখন মুশফিক ভাই, কারণ যে কোনো কিছুই হতে পারতো, কারণ উনি কি ব্যাটসম্যান সেটা সবাই আমরা জানি। তো খুবই মানে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি ছিল তখন, যে কি হবে কি হবে না। আমরা তো আসলে জিতার পর খুব রিলিফড ফিল হয়েছিল নিজেকে। আমরা এখন শেষ ওভারের খেলায় আছি। আসলে শেষ ওভারে এই মুহূর্তে আমরা জানতাম যে শেষ ওভারে 13 রান দরকার ছিল, কিন্তু এখন বোধহয় 1 রান হয়েছে, 5 বলে 12 রান বা এরকম কিছু দরকার। রুবেল, আপনারা ঢাকা ডায়নামিক্স আসলে 2-1টা ম্যাচ, বিশেষ করে শেষ ম্যাচটা যেটা আপনারা হারলেন, বাদ পড়ে গেলেন, সেটাতে বলা হচ্ছিল যে আপনারা আসলে জিততে ম্যাচটি হেরে গেলেন। আপনার কাছে এরকম মনে হয়েছে, মানে শেষ দিকে খুব দ্রুত উইকেটগুলি পড়ে গিয়ে 135 রান? হ্যাঁ, ওই যে ম্যালকম ওয়ালা যেটা স্লগ সুইপ ছিল, ওটা যদি ওভার বাউন্ডারি হয়ে যেত, একদম বাউন্ডারির ওপরে সে আউট হয়েছে। তো আমার মনে হয় ওইটাই এক টার্নিং পয়েন্ট ছিল আমাদের ম্যাচের। তো ওটা হয়ে গেলে তখন ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যেত, 2 ওভারে হয়তো বা 20-20 মতো লাগতো, তখন ইজি হয়ে যেত। ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়েছে। সেমি খুব ভালো একটি ক্যাচ ধরেছিল। সেলিম সাহেব ভাই, আপনি দেখেছেন যে এবার দর্শকরা অনেক বেশি উৎসাহী ছিলেন, অন্তত শেষ দিকে এসে খেলাগুলির ক্ষেত্রে দর্শকরা যে এত, মানে কমেন্টেটররা যারা বিদেশি কমেন্টেটর ছিলেন তারা খুব অবাক হয়েছে যে এত উৎসাহ দেশে একটি টুর্নামেন্টে। আপনি এটির কারণ কি বলে মনে করেন? বাংলাদেশে সবসময় যখনই মানে সে ধরনের কোনো খেলা হয়, দর্শকের সমাগম কিন্তু সবসময় ছিল। আপনি যদি মনে করেন আগের দিনের খেলাগুলো যদি মনে করেন, তখনও কিন্তু আপনার কোনো ক্রুশাল ম্যাচ হলে বা যেখানে ধরেন অনেক ফরেন প্লেয়ারের সমাগম থাকতো, সেখানে কিন্তু প্রচুর দর্শক হতো। তবে রিসেন্ট পাস্টে কিন্তু সেরকম দর্শক হতো না। সেটার একটা আমরা বিরূপ প্রতিক্রিয়া এবার দেখছি, যে একটা ডিফারেন্ট সর্ট অফ সিচুয়েশন, যেখানে প্রচুর দর্শক আমরা মাঠে পেয়েছি এবার। আপনি যদি ফ্রাইডেতে যে ম্যাচটা ছিল, সেখানে তো অলমোস্ট জ্যাম প্যাক স্টেডিয়াম ছিল, আজকে স্টেডিয়াম টোটালি প্যাক। সো এটা খুব একটা পজিটিভ সাইড। এবং সবচেয়ে বড় জিনিস কি, যেহেতু রাত্রেবেলা খেলা এবং টি-20 ম্যাচ, মানুষজন সারাদিন কাজ করে এনজয়মেন্টের জন্য মাঠে এসেছেন, টাইমটা এনজয় করার জন্য। রাইট। কাজী নুরুল হাসান, আপনার কাছে জানতে চাইবো যে এবার বিপিএল এ আপনার ব্যক্তিগত সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি, যদি আমি আলাদা করে জানতে চাই? ঢাকার সাথে একটা ভালো ইনিংস খেলছি, ব্যাটিং করতে ভালো লাগতো, রুবেল ভাই ছিল। আর রুবেল ভাইয়ের এগেইনস্টে খেলা সবসময় আমি এনজয় করি বেশি, যেহেতু ওই টিমে বোলিং লাইনে সহজ বল দেয় না উনি অনেক মানে ভালো বল করে, যার কারণে ওনার সাথে খেলতে সবসময় মাঠেও যে সময় কথা হয় এটা নিয়ে কথা, ওনার সাথে ওনার এগেইনস্টে খেলতে অনেক ভালো ফিল হয়। আর যদি রান করতে পারি ওনার এগেইনস্টে, ওটা আরো বেশি, রান করতে পারলে সেটা আরো বেশি। আমি যখন বোলিং করি, ভাই আমার আউট করেন না ভাই, আপনার রানও দিব না, আমার আউটও করেন না। ইয়াসিরের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত জানতে চাইবো যে ইয়াসির, আপনার এইবার বিপিএল আপনার স্মরণীয় মুহূর্ত কোনটি ছিল? অবশ্যই আমার যেটা আমি 63 রানের ইনিংসটা খেলেছিলাম, 50-র সময়টা খুবই স্মরণীয় ছিল আমার কাছে, কারণ আমার লাইফের এত বড় ফার্স্ট ম্যাচ, ডেবু ম্যাচ। সোহান ভাই ছিল, প্রথম দিকে অনেক প্রেসারে ছিলাম। আসলে মানে এই মুহূর্তটা আসলে কখনো ভুলবো না আমি। আপনার 50টি আসলে ভালো খেলা ছিল। সেলিম সাহেব ভাই, আমরা কি কিছু জায়গায় একটু মধুর সমস্যা আর কিছু জায়গায় একটু হতাশায় পড়ছে কিনা আমাদের ওপেনাররা? আসলে তামিম অনেকগুলি
ম্যাচ একাধিক খেলা ও ভালো খেললো, কিন্তু আসলে আমাদের ওপেনারদের কি একটু ইয়া হইলো নাকি? মানে আপনার কাছে কি মনে হয় যে আমরা আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে বা খেলেছে সেটা কিন্তু তারা খারাপ খেলেনি আমি বলবো, তারা যেভাবে খেলেছে এবং টি-20-র একটা চর্চা হয়েছে, সব ওপেনাররা কিন্তু চেষ্টা করেছে তাদের সাধ্য মতো। তো তামিম কিন্তু যে কটা ম্যাচই বড় স্কোর খেলেছে মানে ভালো ব্যাটিং করেছে, এমন না যে সব ব্ল্যাক স্মিথের মতো হিট করে বেরোচ্ছে, তা কিন্তু না, কারেক্ট ক্রিকেট খেলেছে, ভালো ক্রিকেট। আপনি ইমরুল কায়েস যতক্ষণ ক্রিজে ছিল ভালো ব্যাটিং করেছে। তো সেই সাথে আরো অন্যান্য প্লেয়াররাও। শাহেদ ভাই, আমি দুজনেই একটু অমনোযোগ হয়ে পড়ছি। খেলার একেবারে শেষ মুহূর্ত আমরা একটু দেখে নিই যে 2 বলে 3 রান দরকার কুমিল্লার জিততে হলে। 1 রানের একটা চান্স কিন্তু এখনো আছে। 3 উইকেটে সুপার ওভারের এবার বাইলে যে সুপার সুপার ওভার ওভার আছে, নেই, তার মানে 2 রান হলে সুপার ওভার হবে, রাইট? হ্যাঁ, দেখা যাক। এটি হচ্ছে যে মানে কুমিল্লার আর হারার সুযোগ আর নাই, মানে এখন হলে কি সুপার ওভার, এখন হেরে গেলে কুমিল্লা কি হারতে সুপার ওভার দিয়ে সুপার ওভার দিয়ে হারতে হবে। এই হারার সুযোগ আছে, হারার সুযোগ আছে যে কি সুপার ওভার দিয়ে হবে আর কি। সুপার ওভার দিয়ে হারার সুযোগ আছে। হ্যাঁ, সুপার 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 তবে এইটা কি থার্ড রানটা রিস্ক নেওয়া যেত শাহেদ ভাই? না কি মনে হয়? হ্যাঁ, থার্ড রানটা ছিল 1 ফর থ্রো ছিল, ছিল না? ছিল না, এক বল আছে, এক বল হাতে আছে। ও সেট ব্যাটসম্যান, Set নতুন batsman ব্যাটসম্যান আছে। আছে। কাপালি কিন্তু মানে বিগ ম্যাচ 26 বলে মানে ও ও ও ও কিন্তু ভালো খেললো মনে হয়। হ্যাঁ, বরিশাল সোফার ফিল্ডিং অনেক ভালো করতেছে আজকে। আর যারা শাহেদ ভাই এই সময় কনফারেন্সে আসলে কি আলোচনাটা কি হয়? বল অন ইয়র্কার লাইনে করো, 1 রান আটকাও, দ্যাটস ইট। ইয়র্কার ব্লক হোল, দ্যাটস ইট। ও কি ফিল্ডিং কাছে নিয়ে আসবে? হ্যাঁ, হ্যাঁ, সব Fielding কাছে, সব সব কাছে 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 নিয়ে আসবে। আউট সব করা ছাড়া কাছে কোনো উপায় নেই। আউট করা ছাড়া কোনো উপায় নেই। ইয়র্কার ব্লক হোল, ইয়র্কার ব্লক হোল। কারণ ডট ব্যাটে না লাগলেও রানার দৌড়াবে। এটা কি এতই সেট মেনু? এটা সেট মেনু। এটা সেট মেনু কনফারেন্সে কেন হয়? কনফারেন্স এটার জন্য টু রিভাইভ দ্যাট, কারণ অনেক সময় হয় কি কিছু চালু ব্যাটসম্যান আছে আগে থেকে সামনে চলে আসার চেষ্টা করে বা পিছু হয় যাতে ইয়র্কার না করতে পারে। উইকেট কিপারের পজিশন কি হবে? কাজী নজরুল ইসলাম, আপনি কি মনে করেন? মানে বল করছেন এই মুহূর্তে আসলে এটার একটা মজার বল করছেন সামি, মানে খুব কাছে এসে দাঁড়ানো তো সুযোগ না, নেই। এই পজিশনে আপনার গ্লাভস একটা খুলে রেখে যদি কিপিং করা যায় তাহলে রান আউটের সুযোগটা ব্যাটসম্যান মিস করলেও। গ্লাভস একটা খুলে রেখে কিপিং করার কথা ইন্টারেস্টিং এটার বলেছেন। একটা মজার স্মৃতি আছে আমার হ্যাঁ, এটা। তো প্রিমিয়ার লিগ এরকম একবার হয়েছিল। সেট মেনু, শাহেদ ভাই সেট মেনু ঠিক আছে, সব প্লেয়ারই বোধহয় ইনার সার্কেলের ভিতরে সবাই, এবং সবাই একটু করে এগিয়ে আসবে। হ্যাঁ, শেষ বল, হ্যাঁ, ওই যে সামি আসছেন, দেখেন ইয়র্কার হাতে রেখেই দৌড় দিয়েছেন, এবং মাশরাফির মাশরাফি ভাই কিন্তু পরপর 3 বার মাশরাফির কাছে, মানে champion হয়। বিপিএল চ্যাম্পিয়নশিপটা আসলে মাশরাফির কাছে থাকলো। আমি বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে জানিয়ে রাখছি যে কুমিল্লা ভিক্টোরিয়াসই আসলে চ্যাম্পিয়ন হলো শেষ পর্যন্ত। 3 উইকেটে তারা বরিশালকে হারালো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। শাহেদ ভাই, রুবেল, কাজী নুরুল হাসান এবং ইয়াসির আছেন আমাদের সঙ্গে। আমরা সবাই আসলে আলাদা করে আজকে যে জয়ী ক্যাপ্টেন মাশরাফির কথা শুনবো, যিনি বাংলাদেশ টিমেরও ক্যাপ্টেন, কিন্তু এই মুহূর্তে আমি শাহেদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে? মূল কন্টেন্ডার আমার কাছে মনে হচ্ছে অলোক কাপালি, 28 বলে তিনি 39 রান করেছেন, যদিও মাহমুদুল্লাহ বেশ ভালো ইনিংস খেলেছিলেন, কিন্তু মাহমুদুল্লাহর ইনিংস থেকে বোধহয় আউটস্মার্ট করেছে কাপালির এই ইনিংস। দেখুন, এটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে কাপালি, স্পেশালি লাস্ট ওভারে যখন যে রানের দরকার ছিল, 13 রানের দরকার, এবং 13 রান করে ম্যাচ জিতিয়ে আনা, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং মোহাম্মদ সামি যখন খুব ভালো বল করছিলেন সেই বল এই সিচুয়েশনে, জি, তো সেই হিসাবে আমিও মনে করি যে অলোক কাপালিরই ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত। এবং মোহাম্মদ সামি এর আগে 3 ওভারে দিয়েছেন 11 রান, এবারে এক ওভারেই তাকে 13 রান দিতে হয়েছে। আপনি অলোক কাপালিকে ম্যান অফ দ্য ম্যাচ মনে করছেন। রুবেল, আপনার কাছে কি মনে হয় যে সেরা খেলোয়াড় কে হতে পারে? আসলে নরমালি ম্যাচ উইনার যারা, যে দল উইন করে ওখান থেকে ম্যান অফ দ্য ম্যাচ হয় নরমালি টি-20তে। হ্যাঁ, টি-20 বা এনি গেম, নট টি-20। হ্যাঁ, আদারওয়াইজ একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু Extraordinary কিছু না করে। তাছাড়া নরমালি ওই উইনিং টিম থেকে হয়। আর যেহেতু
আর ক্রুশাল ইনিংস ছিল এটা অলোক কাপালির, ভেরি বাট ওই মুহূর্তে এরকম আন্ডার প্রেসারে ফাইনাল ম্যাচে এরকম ব্যাটিং করা রিয়েলি ডিফিকাল্ট। তো কাজী নুরুল হাসান অবশ্য যখনই আসছিলেন তখনই বলছিলেন যে অলোক কাপালি থাকলে সেটি এনিবডিজ গেম। আপনি বলছিলেন সেটি কি আপনি সিলেটের মানে কাপালি সিলেটের লোক বলে আপনি সিলেট সুপার খেলেছেন বলে সেখান থেকে বললেন কিনা? না, এরকম অনেক ম্যাচ আছে যেগুলো অলোক দা জিতিয়েছে, তো এর কারণেই আমি কথাটা বলছি। আর আজকে যেটা প্রথম যে জিনিসটা শুরু ছিল 155 রানের লক্ষ্যে নামাতে, শুরুটা ভালো হওয়া উচিত ছিল। তো ইমরুল ভাই অনেক ভালো একটা শুরু করে দিয়ে গেছে। তো আর ফিনিশিং এর দিক থেকে অলোক দাই মানে যে ফিনিশটা করছে ম্যান অফ দ্য ম্যাচ আলটিমেটলি অলোক দাই ডিজার্ভ করে। আমি একটু ইয়াসির আলী চৌধুরীর কাছে যেতে চাই। ইয়াসির, আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে? আপনি এডুকেটর হলে কাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করতেন? অবশ্যই অলোকদা, কারণ অলোকদা যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসটা অনেকই মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। কারণ এই জায়গা থেকে ম্যাচটা ফিনিশ করে আসা অনেক কঠিন একটা দায়িত্ব। অনেকই মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য, কারণ এই জায়গা থেকে ম্যাচটা ফিনিশ করে আসা অনেক কঠিন একটা দায়িত্ব। তো এই দায়িত্বটা উনি খুব সুন্দরভাবে পালন করে টিমকে আজকে চ্যাম্পিয়ন করালেন। তো আমার মনে হয় আজকে আমার কাছে অলোকদা আজকে ম্যান অফ দ্য ম্যাচ। ইয়াসির, আপনাকে ধন্যবাদ। সেলিম সাহেব ভাই, আমি একটা জিনিস একটু জানতে চাই যে সবাই যে এত মাশরাফির প্রশংসা করছেন, যে সেটি কি 3 বার পর পর মাশরাফি বিপিএল জিতলেন, মাশরাফির অধিনায়কত্বের কি সেটি মাইডাস টাচ, নাকি মাশরাফিরই আসলে খেলোয়াড় হিসাবে অধিনায়ক হিসাবে কিছু বাড়তি গুণ আপনি দেখেন ওর মধ্যে? অধিনায়ক হিসেবে অবশ্যই কিছু বাড়তি গুণ রয়েছে, তবে মাশরাফির সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে সে প্লেয়ারদের কাছ থেকে বেস্টটা বের করতে পারে। যে কাউকে মাথায় আদর করে বলেন, কাউকে বকা দিয়ে বলেন, বা কাউকে কনফিডেন্স দিয়ে বলেন, এবং প্লেয়ারদের সাইকোলজি খুব ভালো রিড করে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে প্লেয়ারদের সে ব্যাক করে। কারণ একটা প্লেয়ার সবসময় ভালো খেলে না, কখনো ভালো খেলবে কখনো খারাপ খেলবে। যেমন একটা কথা আছে না যে ক্লাস ইজ পার্মানেন্ট, কিন্তু পারফরমেন্স কিন্তু পার্মানেন্ট না। যেমন আপনি অলোক কাপালির কথা চিন্তা করেন, ও আজকে টিমে থাকবে কি থাকবে না, হি ওয়াজ নট শিওর। অলোক কাপালি নিজেই শিওর ছিল, সেই ক্ষেত্রে থেকে আপনি দেখেন আপনার মাশরাফি ওকে ব্যাক করে এবং ওকে টিমে খেলিয়েছে এবং রাইট স্পটে খেলেছে, এবং অলোক কাপালি সেই রেজাল্টও দিয়েছে। তো এই ধরনের কিছু জিনিসপত্র ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং প্লেয়ারদের কাছ থেকে বেস্ট বের করার জন্য যা যা প্রয়োজন সে সব কিছুই কিন্তু করার চেষ্টা করে। এবং আপনার কথার জন্য আমি আসলে একটু স্কোর কার্ডটা খুলে দেখলাম, অলোক কাপালিকে ও আজকে 2 ডাউনে খেলিয়েছে, যেখানে জাইদি নিয়মিত পারফর্ম করে যাচ্ছিল। জাইদির আগে কিন্তু কাপালি মাঠে যাওয়ার সুযোগ পেয়েছে। মাশরাফির এটি নিশ্চয়ই এগুলো জিনিস হয় কি, কারণ অলোক কাপালি যেহেতু এক্সপেরিয়েন্স প্লেয়ার, অনেক বছর ধরে খেলছে, কারণ আপনার এক্সপেরিয়েন্সে কিন্তু কোনো সাবস্টিটিউট নাই। আপনি প্রমিসিং প্লেয়ার হতে পারেন, ন্যাচারাল ট্যালেন্ট হতে পারেন, কিন্তু এক্সপেরিয়েন্স ইজ সামথিং ডিফারেন্ট। এটা আপনি অনলি উইথ টাইম অ্যাচিভ করবেন। তো আজকে এক্সপেরিয়েন্সের কারণে কিন্তু অলোক কাপালি এই আউটস্ট্যান্ডিং ইনিংসটা খেলতে পেরেছে। রুবেল, গত 2 বার যখন মাশরাফি জিতছিলেন, ঢাকা টিমটার নাম ঢাকা গ্ল্যাডিয়েটর্স মনে হয়, ওই 2 টিমে আপনি মাশরাফির সঙ্গী ছিলেন। এরকম অবস্থায় মাশরাফি আসলে কিরকম সাপোর্ট দেন, যেটি বলছিলেন শাহেদ ভাই? আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে একটা প্লেয়ারদের জন্য ক্যাপ্টেনের যে ব্যাকটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার হাতে যখন বল তুলে দিবে বা আপনাকে ব্যাটিংয়ে একটা বলবে এই ডাউনে যেতে, ও যদি আপনার উপর ফুল কনফিডেন্ট না থাকে, আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু ওই কাজটা করা ডিফিকাল্ট। লাইক আমি যখন বল করেছি গত বিপিএলে বা তার আগের বিপিএলেও, অনেক ক্রুশাল টাইমে, অনেক ভাইটাল টাইমে বল করেছি। তো সে আমার এরকম বলেছে যে কয়টা 6 মারবে মারুক, ব্যাটসম্যান 6টা তো মারুক, তুই বল, তুই আমার বেস্ট বলার, মানে তুই ম্যাচটা এখানে তোর হাতে ম্যাচ, এখন তুই যদি করো করতে পারিস তাহলে ম্যাচটা আমরা জিতবো। এতটাই কনফিডেন্স। অথচ এর আগ পর্যন্ত আমি নার্ভাস যে কি করতে পারবো এখানে, এরকম একটা ফাইনাল খেলা হচ্ছে, বা এর ফাইনাল আগে অনেক ক্রুশাল ম্যাচগুলি গিয়েছে, সেমিফাইনাল বা এরকম। তো ঠিকই আমি ওরকম যে ডাবল ব্রেক থ্রু দিয়েছি একই ওভারে, যে ওরকম যেখানে ম্যাচ পুরা ম্যাচের ওদের কাছ থেকে আমার দিকে চলে এসেছে, এবং ইন্ডিয়ান আমরা ম্যাচটা জিততে পেরেছি। তো এটা খুবই খুবই তার একটা বড় গুণ, যে প্লেয়ারদের ব্যাক করা, প্লেয়ারদের সাপোর্ট করা।
কাজী নুরুল হাসান, মাশরাফির সাথে তো আপনার খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই, বিপক্ষে খেলেছেন তো পক্ষে কয়েকটা ম্যাচ খেলেছি। তো তো উনি খুব সুন্দরভাবে মোটিভেট করে প্লেয়ারদের। আর একটা জিনিস হচ্ছে ক্রিকেটে মেন্টালি স্ট্রং থাকা অনেক বেশি জরুরি, যেটা ওনার সামনে সামটাইম আমরা খারাপ সময়টা হয়তো ওইভাবে মেন্টালি সাপোর্ট দরকার হয়, যেটা মাশরাফি ভাই খুব সুন্দরভাবে করতে পারে। আর কোন প্লেয়ারকে কিভাবে মোটিভেট করবে এটা খুব ভালো মতো উনি জানে। আর কনফিডেন্স, যেটা রুবেল ভাই বললো যে খারাপ সময়টা উনি এমনভাবে কনফিডেন্স দেয় যাতে মানে আমরা ম্যাচে ভালো জায়গাটায় আবার কামব্যাক করতে পারি। ইয়াসির আলী চৌধুরীর কাছে জানতে চাইবো যে মাশরাফি, ইয়াসির আলী চৌধুরীও হয়তো মাশরাফির সাথে খুব বেশি খেলার সুযোগ এখনো পাননি, কিন্তু বিপক্ষে খেলেছেন। মাশরাফিকে অধিনায়ক হিসেবে, খেলোয়াড় হিসেবে কিরকম মূল্যায়ন করেন আপনি? আমি আসলে মাশরাফি ভাইয়ের সাথে অতদূর খেলিনি, কিন্তু যতদূর আমি দেখলাম মাশরাফি ভাই খুব একজন ভালো মোটিভেটর, খুব ভালো মানুষ। তো আসলে একজন ভালো মানুষ একজন ভালো মোটিভেটর হতে পারেন। তো আমি উনি আসলে একটা প্লেয়ারের মধ্যে থেকে ভালো গুণটা কিভাবে বের করতে হয় সেটা উনি জানেন। তো আমার মনে হয় এই জিনিসটা একটা ক্যাপ্টেনের খুব বড় একটা দিক, কিভাবে একটা ওনার টিমের প্লেয়ার থেকে 100%টা কিভাবে বের করে আসবে, এবং এটার জন্যই উনি আজকে এত সাকসেসফুল আমার মনে হয়। ইয়াসির, আপনাকে ধন্যবাদ। শাহিদ ভাই, আরো একটা জিনিস আমি এবার খেয়াল করলাম যে টানা 11টি ম্যাচ মাহমুদুল্লাহ যে নেতৃত্ব দিলেন, 11টি বা 12টি নাকি 13টি, যাই হোক, মানে 11, 12, 13টি ম্যাচ মাহমুদুল্লাহ নেতৃত্ব দিলেন। মাহমুদুল্লাহ ক্রিকেটিং ব্রেন এবং তার মাথা, সে মানে তাকে আবার একটা অসাধারণ ঠান্ডা মাথার চিন্তাশীল একটি ইয়া মনে হচ্ছে। আপনি মাহমুদুল্লাহকে কিরকম? মাহমুদুল্লাহ কিন্তু খুব মানে কুল কাস্টমার। মানে একটা ভালো প্লেয়ারের কিন্তু একটা বড় কোয়ালিটি হচ্ছে সর্ব অবস্থায় ঠান্ডা থাকা। ও কিন্তু সহজে, আপনি খুব কম সময় দেখবেন ও এক্সাইটেড হয়ে কোনো রকম সিচুয়েশন ক্রিয়েট করেছে। ও কিন্তু সবসময় ঠান্ডা থাকে এবং ঠান্ডাভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে। এটা ডোমেস্টিক ক্রিকেট বলেন, টেস্ট ম্যাচ বলেন, ওডিআই বলেন, সব জায়গায় কিন্তু ঠান্ডা থাকারই চেষ্টা করে। তো ওটারই প্রতিফলন আমরা দেখেছি আপনার এই টি-20-তে, যে সে ঠান্ডা মেজাজেই সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। যে এর ভিতরে যে এক্সাইটমেন্ট ছিল না, প্রেশার ছিল না, সব কিছুই ছিল, তার ভিতরেও সে ঠান্ডাভাবে হ্যান্ডেল করেছেন। এবং সেই কারণে আমার মনে হয় যে ওভারঅল টিম স্পিরিটের জন্য এটা একটা পজিটিভ দিক হিসাবে কাজ করেছে। কারণ যখন একজন মানুষ এক্সাইটেড হয়ে যায়, অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, তখন অনেক সময় অনেক কথা বলে ফেলে, যেটার কারণে অনেক মিস্টেক হওয়ার ভয় থাকে। কিন্তু যখন আপনি ঠান্ডা থাকেন বা ঠান্ডা মেজাজে থাকেন, তখন কিন্তু আপনার ভুলের সম্ভাবনাটা কম থাকে। মোশাররফ রুবেল, মাহমুদুল্লাহকে ব্যাটসম্যান হিসেবে আপনি কিরকম রেট করেন? উনি কতটা দক্ষ বা কতটা কঠিন আউট করার জন্য প্রতিপক্ষ? আসলে ও তো অসাধারণ ব্যাটসম্যান, তো বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে যার যে দুটো ইনিংস খেলেছে, তো ওইটাতেই বোঝা যায় যে তার কতটা স্কিলফুল বা কতটা মেন্টালি স্ট্রং। সবচেয়ে বড় কথা, ও একটা ফাইটার, বড় ফাইটার। ও যতটুকু তার অ্যাবিলিটি, তার 100% মাঠে দেওয়ার চেষ্টা করে। এটা তার সবচেয়ে বড় গুণ, মানে কখনো হাল ছাড়ে না আর কি। এটা ফিল্ডিংয়ে হোক, কি বলেন, ব্যাটিংয়ে হোক, তার সবসময় 100% দেওয়ার চেষ্টা করে। এটা তার সবচেয়ে বড় গুণ আমি মনে করি। কাজী নুরুল হাসান কিরকম মনে করেন যে? রিয়াদ ভাইয়ের সাথে সবচেয়ে বেশি ওনার নেতৃত্বে খেলার সুযোগ হয়েছে আমার। লাস্ট প্রিমিয়ার লিগেও আমরা ওনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছি। তো ওনার সাথে খেলাটা আমি বিসিএলেও ওনার টিমে খেলছি, তো ওনার সাথে খেলাটা অনেক বেশি এনজয় করি। আর উনি যেভাবে মাঠে সবকিছু জুনিয়রদের খুব সুন্দর করে বুঝায় দেয় যে কার কাজ কোনটা রয়েছে, তো এটা এই দিক থেকে অনেক বেশি উনি হেল্প করে জুনিয়রদেরকে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক হেল্প করেন। ইয়াসিরের কাছেও একটু মাহমুদুল্লাহকে নিয়ে জানতে চাইবো যে ইয়াসির, মাহমুদুল্লাহ রিয়াদ আজকের যে আরেক ফাইনালিস্ট অধিনায়ক, তাকে আপনি আপনার কাছে কিরকম মনে হয় অধিনায়ক হিসেবে, খেলোয়াড় হিসেবে, মানুষ হিসেবে? রিয়াদ ভাই প্লেয়ার হিসেবে হি ইজ রিয়েলি গুড প্লেয়ার। আপনি এটার প্রমাণ আমরা ওয়ার্ল্ড কাপে পেয়েছি এবং ন্যাশনাল টিমে যতগুলো ম্যাচই হোক আমরা পেয়েছি। যদি আমার এরকম খেলার সুযোগ হয়নি, তো আমি আসলে ঠিক জানি না ওনার ব্যাপারে। বাট অ্যাজ সোহান ভাই ওয়াজ সেইং দ্যাট হি ইজ রিয়েলি এ গুড পারসন, খুবই ভালো মানুষ। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা যখন ফিরে আসবো, তখন নিশ্চয়ই আজকের খেলা নিয়ে এবং বাংলাদেশের বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে, আমাদের একটি বিশ্বকাপ আছে, আরো বড় টুর্নামেন্ট আছে, সেগুলি নিয়ে আমরা একটু শাহিদ ভাই এবং আমাদের সাথে যে 3 জন খেলোয়াড় আছেন তাদের কাছে আমরা জানতে চাইবো। আমরা একটা ফিরছি বিরতি।
ফিরে এলাম আজকে বাংলাদেশের শাহেদ ভাই, যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যখন শেষ মানে পর্যায়ে খেলা শেষ পর্যায়ে ছিলাম আমরা, আপনার কাছে জানতে চাইছিলাম যে এখন যদি বাংলাদেশের প্রথম 3 জন ব্যাটসম্যান আপনাকে নির্বাচিত করতে বলা হয় তাহলে তারা কারা হবেন? আসলে আমরা যদি বিপিএল এর উপর নির্ভর করে আমরা দেখুন, বিপিএল এর উপর নির্ভর করে তো টিমের সিলেকশন হয় না, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে আপনি টি-20 বিশ্বকাপের হ্যাঁ টি-20 বিপিএল একটা এরিয়া, বাট তার লাস্ট 6 মাস বা 1 বছর অ্যাটলিস্ট তার কনসিস্টেন্ট পারফরমেন্স শুড বি দ্য কনসিডারেশন। Okay. আপনি যদি সেটা কনসিডার করেন ডেফিনেটলি তামিম প্রথমেই আসবে ফার্স্ট চয়েস, এবং ওটার সাথে সৌম্য এবং আপনার ইমরুল কায়েস, আচ্ছা এই 3 জন শুড বি দেয়ার। এখন এদের ভিতরে সৌম্য বা ইমরুল কায়েসের ভিতরে 1-2 তে কে খেলবে ডিপেন্ডিং অন দেয়ার এবিলিটি বা তারা ম্যাচ ফিটনেসে কিরকম আছে তার উপর নির্ভর করছে। রুবেল কি মনে করেন? আমিও সেলিম ভাইয়ের সাথে একমত যে তামিম, সৌম্য অ্যান্ড ইমরুল কায়েস এই 3 জনই আমার কাছে বেস্ট চয়েস। এদের মধ্যে থেকে যে কোনো 2 জন হয়তো ওপেন করবে। ওই অ্যাট দ্যাট ডেতে তারা কিরকম টাচে আছে বা কিরকম ফিটনেস বা সব মিলে আর কি, এই 3 জনটা আমার কাছে মনে হচ্ছে যে আইডিয়াল। কাজী নুরুল হাসানের কাছে জানতে চাইবো অন্য একটি বিষয়, যেটি আপনি জানলেন যে আমরা বিরতির সময় আমাদের স্পোর্টসের যিনি দায়িত্বে আছেন তিনি আমাদেরকে বলছিলেন যে এবার ফিল্ডিং খুব খারাপ হয়েছে। আপনার কাছেও কিরকম মনে হয় যে এবার আমরা ফিল্ডিং আসলে খুব খারাপ করেছি? ফিল্ডিংটা নিয়ে আসলে তেমন বেশি চিন্তা করা হয় না আমার কখনো, কারণ ম্যাক্সিমাম সবসময় কিপিং করে আসছি। তো হয়তো আন্ডারলাইটের কারণে কিছু সময় আমরা কিছু ক্যাচ ড্রপ করছি। আর তাছাড়া আজকে যেমন বরিশাল খুব ভালো ফিল্ডিং করছে, তো কিছু ম্যাচ হয়তো যে রাত ক্যাচ ড্রপ করছি। আর তাছাড়া আজকে যেমন বরিশাল খুব ভালো ফিল্ডিং করছে, তো কিছু ম্যাচ হয়তো যে আবার রাতে যখন খেলা হয় আপনার শিশিরও প্রবলেম থাকে, যার কারণে অনেক সময় আপনার বল ক্যাচ ড্রপ হতে পারে, কারণ বল ভিজা থাকে, বল ধরাটা অত ইজি হয় না রাতের বেলায়। আচ্ছা, ডিউ ফ্যাক্টর সম্পর্কে আসলে মোশাররফ রুবেল আপনার কাছে আমি একটু আসবো। আমি একটু ইয়াসিরের কাছে ফিল্ডিং নিয়ে একটু কথা শুনতে চাই। ইয়াসির, নতুন প্রজন্মের নতুন খেলোয়াড় যারা আছেন তারা ফিল্ডিং এর ব্যাপারে আসলে কতটা সিরিয়াস? আমরা তো দেখি ঢাকা আমাদের যারা আছেন সাবেক এবং খেলোয়াড়, তারাই সাবেক খেলোয়াড় বলতে আমি বলতেছি পুরনো খেলোয়াড়, সরি, যারা জাতীয় দলে খেলছেন অনেকদিন ধরে, তাদের মধ্যেই আমরা ভালো ফিল্ডার বেশি দেখছি। নতুনরা ফিল্ডিং এর ব্যাপারে কতটা সচেতন? আসলে আমাদের যখন এইজ লেভেল থেকে যখন আমাদের ক্যাম্পিং হয় তখন দুইটা জিনিসের উপর খুবই জোর দেওয়া হয়, এটা হচ্ছে ফিল্ডিং এবং ফিটনেস। তো এর জন্য আপনার দেখা যাচ্ছে যে এখন ন্যাশনাল টিমে যারা আছেন, যেমন রুম্মান ভাই, তারপর সৌম্য ভাই, ওরা কিন্তু খুবই ভালো ফিল্ডার, এবং আন্ডার-19 বলেন এবং আমাদের ব্যাচে বলেন অনেক ভালো ফিল্ডারই রয়েছেন, যেমন মুসাদ্দেক এবং আরও নাইম ইসলাম জুনিয়র, এরা কিন্তু অনেক ভালো ফিল্ডার। তো ইনশাল্লাহ দেখা যাবে ওরা যখন ন্যাশনাল টিমে যদি যায়, ইনশাল্লাহ অবশ্যই চান্স পেলে দেখা যাবে ওরা অবশ্যই ভালো ফিল্ডিং করছে। এটি অবশ্য একটি ভালো কথা বলেছে যে মানে আমরা নাসির এবং সাব্বিরও খুব ভালো ফিল্ডার, নাসির ভালো ফিল্ডার, পাশাপাশি আমরা সৌম্য এবং রুম্মানের কথা বলবো, মানে সাব্বির, ওরাও উঠে আসছে। শাহেদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফিল্ডিংটাকে আমরা আরেকটু শার্প করতে পারি? আমাদের নিঃসন্দেহে আমাদের এজিলিটি আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু তারপরও দেখুন, ইমপ্রুভমেন্ট কিন্তু ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, এবং আমাদের কিন্তু গ্রাফ ইমপ্রুভ করতেছে, এমন না যে আমরা স্ট্যাগনেন্ট আছি, উই আর ইমপ্রুভিং। আপনি যে লাস্ট 12 মাসের খেলা দেখেন, লাস্ট 1 ইয়ারে বাংলাদেশ ক্রিকেট কিন্তু প্রোগ্রেসিভ এবং কনসিস্টেন্টলি ভালো খেলছে বলতে হবে। এবং এই সমস্ত কনসিডারেশনে যে আমাদের যেখানে যেখানে তারপরেও কিছু গ্যাপস এরিয়া আছে, মানে লুপহোলস বলেন, যদি বলেন সোয়াট অ্যানালাইসিস বলেন, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস যদি আপনি অ্যাসেস করেন, যেখানে যেখানে আমাদের গ্যাপ আছে সেই গ্যাপগুলো যদি আমরা প্লাগ ইন করি, তাহলে আমাদের মনে হয় যে আমরা আরও বেটার ক্রিকেট খেলবো এবং আমাদের অপোনেন্ট আরও স্ট্রাগল করবে আমাদেরকে হারাতে। রুবেল, আপনার কাছে যেটি জানতে চাইছিলাম যে সেটি হচ্ছে যে ডিউ আসলে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেটি আমরা ডিউ ফ্যাক্টর শুনি যে মানে আমাদের এখানে খেলার জন্য কি আসলে টসে জেতার সময় কি মাথায় এটি রাখতে হয় যে বিকেলের দিকে বা রাতের দিকে যখন সেকেন্ড ইনিংসে করা হবে আমাদের এখানে বল কি ভিজে যায় এই সময়টা এসে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ ডিউ যদি থাকে তাহলে কিন্তু সন্ধ্যার পরে যখন হয় তখন স্পিনারদের স্পেশালি গ্রিপ করা অনেক সমস্যা হয়, ফিল্ডিংয়ে ক্যাচিং, তারপর গ্রাউন্ড ফিল্ডিং অনেক সমস্যা হয়। তো এই জিনিসটা
যখন টিম ম্যানেজমেন্ট তারা এটা মাথায় থাকে, যখন প্রথমে এসে চেক করে যে ডিউ কিরকম পড়তেছে এরকম আজকে এই বিপিএল এ কয়েকটা দেখেছি যে কোনো কোনো ম্যাচে একদম ডিউ পড়েনি, আবার কোনো কোনো ম্যাচে অনেক ডিউ পড়েছে। তো ওইভাবে দেখা যায় যে টিমও ওইভাবে সাজায় যে তখন যে স্পিনার অফ করে স্পেসার বেশি খেলাচ্ছে বা এরকম ফিল্ডিংটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছে। তো ডিউটা খুব একটা মানে ওই ম্যাচ কি বলে যে হারা জিতার খুব ভ্যারি করে। ব্যাটসম্যানদের জন্য ডিউটা কতটা মানে বিবেচনায় রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়? ডিউ মানেই কিন্তু ব্যাটসম্যানদের ফেভারে চলে যায় তখন, কারণ বলটা খুব ইজিলি ব্যাটে আসে তখন। তখন দেখে যে চেজিং এ যখন চেজ করে তখন সুবিধা হয়। ডিউ হলে নরমালি আমরা ফিল্ডিং নেই, দেখা যায় যে আগে যত টার্গেট হোক এটা ইজি হয়ে যায় কিন্তু চেজ করা। ডিউ হলে কি সুইং এ ব্যাটসম্যান আপনার যখনই বলে ডিউ পড়বে বল জি। তখন কি হবে, ভিজে যাবে। মানে যখনই ভারী ভিজে হবে, যাবে তখন কিন্তু আপনার মুভমেন্ট করবে না, সোজা হবে। সোজা যাবে। আপনি যখনই সুইং করতে যাবেন, এটা ফিজিক্সের মতো যে Swing এ। আমার এক সাইডে শাইন থাকতে হবে, এক সাইডে রাফ থাকতে Right. হবে, থাকার পরে আপনি মুভ করাবেন। জি। যখনই ডিউ এসে যায় তখন কিন্তু টার্ন করানোও কঠিন, আপনার সুইং করানো কঠিন, কাট করতে পারেন, একটাই অপশন। সো এখন যখনই মানে আপনার ডিউ ফ্যাক্টর চলে আসে তখন ব্যাটসম্যানদের জন্য একটু বেটার সিচুয়েশন। Better situation. কিন্তু সেই সব ক্ষেত্রে ব্যাটসম্যানদের মানে অন্য ধরনের বাউন্স ফেস করতে হয় কিনা ডিউতে, যদি আসলে বলটা সেই দেখুন, অর্থে ভিজে যায়? যদি উইকেট কন্ডিশন ভালো থাকে তাহলে ডিউ এর জন্য এক্সট্রা বাউন্স দিবে না, নর্মাল হাইটেই বল আসবে। আচ্ছা। এবং তখন শর্ট খেলা আরো ইজি হয়, কারণ যখন আপনি নর্মাল সিচুয়েশন থাকে তখন বল যখন নতুন থাকে একটা বোলার বলটাকে সুইংও করাতে পারেন, স্পিনার স্পিনও করাতে পারেন, কাটও করাতে পারেন। Right. কিন্তু যখন ডিউ চলে আসে তখন কিন্তু স্পিন করাটাও ডিফিকাল্ট, কাট করাটাও ডিফিকাল্ট, আলটিমেটলি বল গ্রিপ করাটা গ্রিপ ডিফিকাল্ট। করাটা ডিফিকাল্ট। আপনি যখন গ্রিপই প্রপারলি করতে পারছেন না, স্ট্রাগল করছেন, তখন আপনি বল মুভ করাবেন কি করে? এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু যখন ফিল্ডিং করে তখন কিন্তু সবার পকেটে একটা করে রুমাল। রুমাল, right. কারণটা কি? সবাই ডিউটা শুকায় যাতে রাখতে চায়। শুকায় ইভেন রাখতে চায়। যখন আপনার স্ট্র্যাটেজিক টাইম আউট হয় তখনও কিন্তু আমরা দেখেছি যে মাঠটা যাতে ডিউ ফ্রি করা হয়, এই কারণে আপনার ওই চট দিয়ে পুরো মাঠটা ওই 2 মিনিটের ভিতরে যতখানি ডিউ কমানো যায় সেটাও করার চেষ্টা হয়। সেটাও করার চেষ্টা করা হয়। কাজেই নুরুল হাসান, আপনাকে বলি যে লাইটে এটা ব্যাটসম্যান পার্সপেক্টিভ থেকে দুজন বললেন যে রাতের বেলা যদি ডিউ ফ্যাক্টর থাকে তাহলে ব্যাটসম্যানের জন্য সুবিধা হয়। লাইট কি ব্যাটসম্যানদের একটু অসুবিধা করেছে এবার বা করছে? বাংলাদেশের লাইট কি একটু প্রবলেম করে রাতে না, খেলাটা? এরকম কিছু মনে হয় নাই। ফিল্ডিং এর সময় হয়তো কিছু সময় আপনার প্রবলেম হয় যে আপনার বলটা যে সময় হাই ক্যাচ উঠে সেই সময় আপনার বলটা ঠিকমতো মানে লাইটের সোজা গেলে লাইটের ওইটা দেখা যায় না, বাট ব্যাটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় বলে আমি মনে করি না। ব্যাটিং এর ক্ষেত্রে মানে কৃত্রিম আলোতে ব্যাট করাটা কোনো প্রবলেমেটিক না, না? তেমন কিছু। শাহিদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে লাইটে ব্যাটিং করাটা এটা ব্যাটিং এর যেতে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ডিং। যখন কারণ আপনি 6টা লাইট যেখান থেকে আছে, আপনি যে কোনো কারণে শর্ট খেললেন, বলটা লাইটের ভিতর থেকে যখন আসছে তখন কিন্তু আপনি জাজ করা ডিফিকাল্ট হয়। ইভেন আপনি যদি দেখেন ক্যাচগুলো যখন মিস হয়েছে, মোস্ট অফ দ্য ক্যাচ কিন্তু দেখবেন যে হয়তো লাইটের কারণে প্লেয়াররা ঠিকমতো জাজ করতে পারে না। না, সেটা ফিল্ডিং এর ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু যখন একজন পেস বোলার বল করছেন, আমি তার গ্রিপ দেখতে চেষ্টা করছি সাইড স্ক্রিনের আগে, তখন কি রাতে দেখতে একটু তখন অসুবিধা অত না? সমস্যা হওয়ার কথা তখন না, অত সমস্যা সমস্যা হওয়ার হওয়ার কথা কথা না। না। তার মানে এটা ব্যাটসম্যানরাই আসলে সুবিধা পান রাতে খেলার সময়। রাতে রাতে যদি মানে যখন test আপনার করেন। এখানে ব্যাটসম্যান যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উইকেট কন্ডিশন ওকে থাকে এবং ডিউ ফ্যাক্টর থাকে, তাহলে এটা ব্যাটসম্যানদের জন্য ফেভারেবল। ইয়াসির আলী আর কাছে জানতে চাইবো যে ইয়াসির, আপনার কাছে কি মনে হয় যে রাতে খেলতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা ব্যাটসম্যান হিসাবে? ইয়াসির, ঢাকা বা চিটাগাংয়ে বা কোনো জায়গায় বেশি সুবিধা কম সুবিধা এরকম মনে হয়েছে কিনা? না, আসলে ব্যাটসম্যান হিসেবে কখনো ব্যাটিং করতে আন্ডার লাইটে আমার কখনো আলার মধ্যে সমস্যা হয়নি, কিন্তু ফিল্ডিং একটু প্রবলেম হয়, কারণ এই প্রথম আন্ডার লাইটে ফিল্ডিং করেছে, এর আগে কখনো খেলা হয়নি বা প্র্যাকটিস ওরকম করা হয়নি, কিন্তু ব্যাটিং এর সময় ওইরকম প্রবলেম হয় না। ব্যাটিং এর সময় এরকম কোনো প্রবলেম হয় না। মোশাররফ, আমি অন্য একটা প্রসঙ্গে আসি। স্পিনার হিসাবে জাতীয় দলে খেলা এখন মানে অনেক বেশি প্রতিযোগিতার ব্যাপার, যদিও আপনি আমাদের জাতীয় দলে যে বাঞ্চ অফ স্পিনার তার থেকে আপনি ভিন্ন, মানে আমি যদি বাহাতি অর্থোডক্স বলি সেই ক্ষেত্র থেকে আপনি আলাদা। তারপরেও জাতীয় দলে ঢোকাটা, স্পিনার হিসেবে জাতীয় দলে ঢোকাটা একটু চ্যালেঞ্জই আছে। সেই ক্ষেত্রে কি আপনি ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন কিনা? হ্যাঁ, আমি তো আসলে কি বলে ওরকম টি-20 হার্ড হিটিং ব্যাটসম্যান না, বাট আমি কিন্তু ভালো ব্যাটিং করেন। আমি ফার্স্ট ক্লাসে বা কি বলে প্রিমিয়ার লিগে ওয়ানডেতে আমি ভালো ব্যাটিং করেছি বা অনেক আমার 100-এরও আছে, সেঞ্চুরিও আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো আর স্পিনার হিসেবে আমি সবসময় চেষ্টা করি আমার বেস্ট বোলিংটা করার।
অবশ্যই একটা ডিফিকাল্ট, কারণ আমি রেগুলার পারফর্ম করে আসতেছি, যেহেতু অবশ্যই কম্পিটিটিভ, এর জন্য হয়তো বা চান্স হচ্ছে না। তবে আমার চেষ্টা থাকবে সবসময় যে কোনো ডোমেস্টিক ক্রিকেট বা যে কোনো টুর্নামেন্টে আমার বেস্ট পারফর্ম করা, একসময় হয়তো বা সুযোগ আসবে। শাহেদ ভাই, আমরা একদম শেষ 10 সেকেন্ড আপনার মুখে শেষ কথা শুনতে চাই যে বিপিএল এ আপনি আসার কি দেখলেন? সবচেয়ে বড় জিনিস যে আমাদের প্লেয়াররা টি-20-র প্র্যাকটিস হয়েছে তাদের, কারণ টি-20 টুর্নামেন্ট তেমন একটা হয় না। সো এটা ওয়ার্ল্ড কাপের আগে, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের জন্য এটা একটা পজিটিভ সাইড। মোশাররফ হোসেন রুবেল, শাহেদ, সেলিম শাহেদ, কাজী নুরুল হাসান এবং আমাদের ইয়াসির আলী চৌধুরী ছিলেন চিটাগাং থেকে। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।